ওয়েলকাম টু নিট একাডেমি। তো আজকে কেপি কনস্টেবল এবং কেপি লেডি কনস্টেবল যে প্রিলিমস 2022-এর যে এক্সাম, প্রিলিমস এক্সামটা হয়েছিল তার জিকে কোশ্চেন আজকে আলোচনা হবে। টোটাল কোশ্চেন ছিল 40টি জিকে, কারণ এর আগে আমরা 50টি জিকে করে করছিলাম 50, কিন্তু এবার 40 জিকে, কারণ সিলেবাস কোশ্চেনের যে সিলেবাসে কিছু পরিবর্তন এসেছিল এবং এখন যে সিলেবাস আছে সেটা 40টা জিকে থাকবে এবং 30টি ম্যাথ থাকবে এবং 30টি জিএ মানে রিজনিং থাকবে। ঠিক আছে, এই প্রিলিমস এক্সাম কিন্তু এখন বর্তমান এই প্যাটার্নেই চলছে এবং এই 40টা কোশ্চেনের মধ্যে 20টি কোশ্চেন আজকে আলোচনা হবে। পরের যে 20টি কোশ্চেন পরের ক্লাসে আলোচনা করবে। তো 20টি কোশ্চেন ভালোভাবে আলোচনা করা হবে, খুব ভালোভাবে ডিসকাস করা হবে, যাতে এই মানে ওই কোশ্চেন রিলেটেড যদি আরও কোশ্চেন পরের কোনো এক্সামে আসে তার কিন্তু আমরা যেন সেই অ্যান্সারটাকে করতে পারি, সেভাবে করা হবে। এবং তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, প্রথম 1 নাম্বার কোশ্চেন কি আছে, 2023 সালে মহিলা আন্ডার 19 টি-20 বিশ্বকাপ কোন দেশ আয়োজিত হয়েছিল? তো অপশন এ আছে ইংল্যান্ড, সাউথ বি দক্ষিণ আফ্রিকা, সি ভারত, ডি শ্রীলঙ্কা। তো তোমরা প্রথমে আগে নিজেরাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তারপর অ্যান্সারটা মিলিয়ে নেবে। তো এটা রাইট অ্যান্সার হবে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই যে 2023-এর আন্ডার 19 টি-20 বিশ্বকাপ হয়েছিল, সেখানে ইন্ডিয়ার টিম কিন্তু জয়লাভ করেছিল। ঠিক আছে, ইন্ডিয়া উইন করেছিল। আর এছাড়া সাউথ আফ্রিকা না, এবং ফাইনাল ম্যাচ কার কার সাথে হয়েছিল? ইন্ডিয়া ও ইংল্যান্ডের ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। এবং ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যে হয়েছিল সেটাকে ইংল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছিল, আমাদের ভারতকেই জয়লাভ করেছিল। তো এটা কোথায় হয়েছিল? আয়োজক হয়েছে বা আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। 2 নম্বর কোশ্চেন কি বলছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে হচ্ছে যে স্টক মার্কেট বা বিভিন্ন যে ট্রেডিং অ্যাপগুলো আছে, সেখানে তোমরা দেখছো যে ট্রেডিং অ্যাপে কিন্তু এইভাবে উপর নিচে হয়, তাই না? এবং এই যে স্টক চেঞ্জ, যেমন ইউএসডি ডলার থেকে আমাদের রুপিতে কনভার্ট হয়, বিভিন্ন কান্ট্রির মানি থেকে আমাদের যে বিভিন্ন রুপিতে এক্সচেঞ্জ হয়, সেটা তাহলে আমাদের ভারতের কোথায় অবস্থিত? এটা অবস্থিত ভারতের মুম্বাইয়ে। ঠিক আছে, কলকাতাতে নয়, চীনাতে নয়, দিল্লিতে। তো এটা রাইট অ্যান্সার হবে মুম্বাই। এবং মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী। ঠিক আছে, তো মহারাষ্ট্র থেকে কিছু কোশ্চেন আমরা জানি। তো মহারাষ্ট্র হলো তৃতীয় বৃহত্তম আয়তনের দিক থেকে, আয়তনে তৃতীয় বৃহত্তম রাজ্য। ওকে, তারপর নেক্সট তোমাদেরকে যদি বলা হয় যে জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম রাজ্য। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলে জনসংখ্যার দিক থেকে যদি দ্বিতীয়, তাহলে জনসংখ্যার দিক থেকে প্রথম কোন রাজ্য আছে? তার জনসংখ্যা সব থেকে কোন রাজ্যে বেশি আছে? উত্তরপ্রদেশে। জনসংখ্যার দিক থেকে প্রথম কে আছে? উত্তরপ্রদেশ। এবং জনসংখ্যার যে ঘনত্ব, সেটা কোথায় আছে? জনঘনত্ব সব থেকে কোন রাজ্যে বেশি আছে? এটা হবে বিহার। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাব। কি বলছে, স্প্রিং রুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? বল, অভিকর্ষজ ত্বরণ, ভর না ভার? তো স্প্রিং তোলার সাহায্যে বস্তুর ভার মাপা হয়। কি মাপা হয়? ওয়েট বা ভার। তো এই স্প্রিং তোলার যে স্প্রিং তোলার সাহায্যে কি মাপা হয়? ভার মাপা। এবং ভর যে আছে, ভর মাপার জন্য আমরা কি ব্যবহার করি? সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করি। ভর মাপার জন্য সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করি।
ঠিক আছে। এবং ভর আর ভার যদি বলি, ভর যদি হয়, ভর হলো, ভর হচ্ছে কি, যে সমস্ত কোনো পদার্থের মধ্যে যে পরিমাণে জড় পদার্থ থাকে তাকে কি বলা হয়, ভর বলা হয়। কোনো পদার্থে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলা হয় ভর। এবং ভার হলো কোনো পদার্থের অভিকর্ষজ টানকে বলা হয় ভার। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণকে বলা হয় ভার। এটা কিন্তু মনে রাখবে। এবং ভর হলো কি একটা স্কেলার রাশি, ভর হলো কি একটা স্কেলার রাশি, আর ভার হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে, যেসব বস্তুর বা পদার্থের কেবলমাত্র মান আছে, অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি হলো যার মান এবং অভিমুখ দুই আছে, তাদের ভেক্টর রাশি বলে। চলে যাব 4 নম্বর কোশ্চেনে। পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? তো পটাশিয়ামের রাসায়নিক সংকেত হলো PTNAKP। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো প্রত্যেকটা মৌলগুলি কোথা থেকে পড়বে, তোমার মৌল এবং পারমাণবিক সংখ্যা পড়বে। ঠিক আছে, 1 থেকে 20 অবধি তোমরা মৌল এবং পারমাণবিক সংখ্যা পড়বে। কেমন? যেমন হাইড্রোজেন 1, হাইড্রোজেনের সংকেত H1, হাইড্রোজেন 1 হিলিয়াম He, হিলিয়ামের সংকেত পারমাণবিক সংখ্যা হলো 2, হাইড্রোজেন 1 হিলিয়াম 2, লিথিয়াম Li, লিথিয়ামের সংকেত হলো 3। তো এইভাবে কিন্তু আহ, আহ, এই 1 থেকে 20 অবধি কিন্তু তোমরা পড়তে থাকবে। ঠিক আছে, এই 20 অবধি তোমরা পড়বে, অবশ্যই এখান থেকে কিন্তু কোশ্চেন যদি আসে তাহলে তোমরা পেরে যাবে। এবং এটার পটাশিয়ামের সংকেত হলো ক্যালিয়াম। ঠিক আছে, এর ফুল ফর্ম হলো ক্যালিয়াম। এবং পটাশিয়ামের যে পারমাণবিক সংখ্যা কত পটাশিয়ামের? পারমাণবিক সংখ্যা হলো 19। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা কত? 19। বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতাকে? সমরেশ মজুমদার, সুচিত্রা ভট্টাচার্য, শ্যামল গঙ্গোপাধ্যায়, না সমরেশ বসু? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে সমরেশ মজুমদার। ঠিক আছে, সমরেশ মজুমদার। ও সমরেশ মজুমদার সাহিত্য একাডেমি পুরস্কার কবে পেয়েছিল? সাহিত্য একাডেমি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল কবে? পেয়েছিল 1984 সালে। 1984 সালে। ওকে। এবং যদি বলে পশ্চিমবঙ্গে বঙ্গভূষণ পুরস্কার, পশ্চিমবঙ্গে কি বঙ্গ বঙ্গবিভূষণ বঙ্গবিভূষণ পুরস্কার পায় 2018 সালে। ওকে। নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? সোনা, পারদ, সোডিয়াম, লৌহ। তো এটা তরল ধাতু কি হবে? এটা হবে পারদ। এবং এটা মনে রাখবে যে অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম। এটা কি হবে রাইট অ্যান্সার? এটা হবে গ্রাফাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এগুলো নোট ডাউন করবে খাতায়। হ্যাঁ, তো তোমাদেরই ভালো হবে। তো এগুলো অধাতু হলেও কি তড়িৎ পরিবহনে সক্ষম হলো গ্রাফাইট। এখানে বলছে নিম্নলিখিত কোন তরল ধাতুর উদাহরণ? তবে পারদ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি বলে আম, কোনটি, যদি বলে তরল অধাতুর কথা, ঠিক আছে, যদি বলে তরল অধাতু, স্বাভাবিক উষ্ণতায় যদি বলে তরল অধাতু, তাহলে কি হবে? স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু হলো ব্রোমিন। কি রাখবে মনে? ব্রোমিনের সংকেত হলো Br। ওকে।
আর মার্কারির সংকেত কি, এটা মুখস্থ রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। HG। গয়টার রোগটি কিসের কারণে হয়? ডায়াবেটিস মেলিটাস, ওবিসিটি, হাইপারথাইরয়েডিজম, তারপর হাইপোথাইরয়েডিজম। তো এটা একটা ইম্পর্টেন্ট, দেখো কোশ্চেনটা অপশনগুলো দেখো একই রকম প্রায়। তো এখানে আছে হাইপার আর এখানে আছে হাইপো, ঠিক আছে, সব বাকি সব একই রকম, তবে এখানে একটা এই যে গয়টা রোগটি, এই গয়টা রোগটি একটা কিসের রোগ? গয়টার একটি গলার রোগ, ঠিক আছে। এবং এই রোগটি, গয়টা রোগটি হয় হাইপারথাইরয়েডিজমের কারণে, ঠিক আছে, হাইপারথাইরয়েডিজম। আর আরেকটা একটা কোশ্চেন আছে, সেটা হলো তোমার গলগণ্ড রোগ, ঠিক আছে। গলগণ্ড রোগ, গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে নেবে। নেক্সট স্লাইডে চলে যাব। পিটের ভারত শাসন বাই বা পিটস ইন্ডিয়ান অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? 1848 সালে, 1748, 1884, 1784। এটা হয়েছিল 1784 সালে। এবং এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে যে রাওলাট আইন, রাওলাট আইন কবে হয়েছিল? রাওলাট আইন হয়েছিল 1900 কত সালে? 1919 সালে। ওকে, 1919 সালে। খুবই কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তৃতীয়, প্রথম, এটি কোনো লিভার নয়, দ্বিতীয়। তাহলে কি হবে? কি বলছে? তৃতীয়, এটি কোনো লিভার নয়, প্রথম, তৃতীয়। তো সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? এটা হবে প্রথম শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, এগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে। প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এগুলো কিন্তু প্রত্যেকটা লিভার কিভাবে মুখস্থ রাখবে বলে দিচ্ছি। আহ, যে আলম্ব কোথায় থাকে, ঠিক আছে, আলম্ব কোথায় থাকে, ধরে নাও এখানে একটা আলম্ব আমাদেরকে যদি পড়ি, এখানে একটা কি আলম্ব এখানে আছে, এখানে আছে ভর, এখানে আছে কার্য, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এছাড়া দ্বিতীয় শ্রেণীর লিভার পড়বে এইভাবে, তৃতীয় শ্রেণীর লিভার কোথায় থাকে, বল কোথায় থাকে, ভার, ঠিক আছে। আলম্ব হবে এক সাইডে, তাই না? তো এই যে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ এবং প্রথম শ্রেণীর উদাহরণগুলো তোমরা কিন্তু প্র্যাকটিক্যালি ভাবে বুঝে বুঝে কিন্তু মুখস্থ রাখবে, তাহলে কিন্তু আমাদের সহজ হবে। নেক্সট, 10 নম্বর, হেমাটাইট কোন খনিজ পদার্থের ধরনের নাম? যেমন ম্যাগনেটাইট আছে, হেমাটাইট, লিমোনাইট, সিলেটাইট, তাই না? হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, এই চারটা কিন্তু আকরিক লোহা। এই চারটার মধ্যে কিন্তু এই ম্যাগনেটাইট হলো উৎকৃষ্ট মানের কয়লা। ম্যাগনেটাইট কি সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা, মানে এখানে লোহার পরিমাণ বেশি থাকে, ঠিক আছে। যেমন কয়লার যদি দেখি, কয়লার কি পরিমাণ, কয়লার সব থেকে উচ্চ মানের কয়লার নাম কি? সেটা হলো অ্যান্থ্রাসাইট কয়লা, তাই না? এবং সেখানে কয়লার পরিমাণ বেশি থাকে। যদি বলে নিম্নমানের কয়লা, তাহলে হবে পিট কয়লা। এবং যদি বলে ভারতের সব থেকে, ভারত বা পশ্চিমবঙ্গে সব থেকে কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়, তাহলে হবে বিটুমিনাস জাতীয় কয়লা, তাই না? বিটুমিনাস জাতীয় কয়লা পরীক্ষায় এসেছিল, এই জন্য আমি বলে দিলাম। তো অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করবে বা যেগুলো বলছি সেগুলো লিখে নিবে। ওকে, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? এটা হবে কত সালে? 1930, 1920, 1935, না 1925? তো এটা কি হবে? 1930 সালে। 1930 সালে 12ই মার্চ। 12ই মার্চ গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে, গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত কিন্তু এই অভিযান চালায়, ঠিক আছে। এবং এই জন্য এর নাম হচ্ছে ডান্ডি অভিযান। এবং এই এই ডান্ডি অভিযানের অপর নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ, মনে রাখতে হবে। এছাড়া ডান্ডি অভিযানে যে মাইল, কত মাইল তারা হেঁটেছিল? 240 মাইল তারা কিন্তু হেঁটেছিল। এবং যদি বলা হয় যে মোট কতজন সদস্য ছিল, মোট কিন্তু 78 জন সদস্য ছিল, 78 জন। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট।
1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? মাদ্রাজ, বোম্বাই, কলকাতা না দিল্লি? তাহলে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন, তো এটা কোথায় হয়েছিল? বোম্বাইয়ের বোম্বাই হয়েছিল। বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে, গোকুল দাস তেজপাল কলেজে হয়েছিল। গোকুল দাস তেজপাল কলেজে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে এবং সভাপতি কে ছিল? প্রথম সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি, তাই না? উমেশ চন্দ্র ব্যানার্জি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটা কি হবে রাইট অ্যান্সার? বোম্বাই হবে। তো এইভাবে তোমরা মুখস্থ রাখতে হবে। এবং এর পরের অধিবেশন যদি বলে 1886 সালে, এটা কোথায় হয়েছিল? কলকাতাতে হয়েছিল। এবং যদি কোশ্চেন আসতে পারে যে কলকাতায় প্রথম অধিবেশন কবে হয়েছিল, তাহলে হবে 1886 সালে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? বেগুনি, হলুদ, লাল না কমলা? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে বেগুনি কালারের। ঠিক আছে, বেগুনি রঙ হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ। কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ কোন দেশ জয় হয়? কাতার কত সালে হয়েছিল? কাতার ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ কবে হয়েছিল? 2022 সালে এটা কিন্তু হয়েছিল। এবং এটা চ্যাম্পিয়ন হয়েছিল কে? আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনা আমরা জানি মেসির দল ছিল। এবং কাকে হারিয়েছিল? ফ্রান্সকে হারিয়েছিল। এবং গোল্ডেন বল পেয়েছিল কে? গোল্ডেন বল পেয়েছিল লিওনেল মেসি। এবং গোল্ডেন বুট পেয়েছিল কেলিয়ান এমবাপে। ওকে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? মহাভারত, উপনিষদ, সংহিতা না আরণ্যক? তো এটা রাইট অ্যান্সার কি হবে? দেখতেই পাচ্ছ যে অপশনটে তোমরা দেখো যে সংহিতা, আরণ্যক আর উপনিষদ। হুম, তো মহাভারত একটা আলাদা একটা গ্রন্থ, তাই না? তাহলে মহাভারত ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তো এবং সংহিতা, ব্রাহ্মণটা এখানে ছাড়া হয়েছে। ঠিক আছে, বেদের বৈদিক সাহিত্যের মধ্যে 4টা ভাগ ছিল, সেটা হলো সংহিতা, আর একটা কি ছাড়া গেছে? ব্রাহ্মণ ছাড়া গেছে। কি ছাড়া গেছে? ব্রাহ্মণ। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম হলো দোদাবেতা, পরেশনাথ, অগন্ত্যবটম না সহ্যাদ্রি? তো নীলগিরি কোথায় আছে? এই যদি আমরা ভারতের নিচের ম্যাপটা আঁকি এভাবে, তো এখানে আছে পূর্বঘাট পর্বতমালা, এখানে আছে পশ্চিমঘাট পর্বতমালা, এর মিডিলে আছে নীলগিরি পর্বত। ঠিক আছে, এবং নীলগিরি পর্বতালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে দোদাবেতা। ঠিক আছে, কি হবে? দোদাবেতা ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া যদি বলে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা, মনে রাখবে। এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। এটাই হলো। যদি বলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নামই হবে, এটা এই একটাই অ্যান্সার হবে, সেটা কি? আনাইমুদি। ঠিক আছে, তো এটা হবে রাইট অ্যান্সার। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? কেলভিন, ডিগ্রি সেলসিয়াস না ফারেনহাইট? তো এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কি হবে? কেলভিন হবে রাইট অ্যান্সার, কেলভিন। ওকে, বিভিন্ন একক, বিভিন্ন ইউনিট এককগুলো তোমরা কিন্তু মুখস্থ রাখবে। বিভিন্ন টেম্পারেচার হোক, তারপর উষ্ণতা মানে তাপের হোক, ঠিক আছে, চাপের হোক, এগুলো কিন্তু এককগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে, প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথের নির্মাণের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড মেয়র না লর্ড কর্নওয়ালিস? এটা আমরা জানিয়েছিলাম যে লর্ড ডালহৌসিকে বলা হয় রেলপথের জনক। এবং লর্ড ডালহৌসি 1853 সালে বোম্বে টু থানের মধ্যে প্রথম রেল ব্যবস্থা চালু হয়েছিল ভারতে, বোম্বে টু থানে। এবং এর পরের বছরই 1854 সালে কিন্তু কলকাতাতে হাওড়া টু হুগলি প্রথম রেল ব্যবস্থা চালু হয়েছিল। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলোই আসে পরীক্ষা বারবার, এগুলোই আসে, তো এগুলো পড়লে হয়ে যাবে। 19, গ্রানাইট কোন ধরনের শিলা উদাহরণ? রূপান্তরিত শিলা, ভূগর্ভস্থ শিলা না পাললিক শিলা না আগ্নেয় শিলা? তো গ্রানাইট কি? গ্রানাইট, তারপর এটা কি? আগ্নেয় শিলার উদাহরণ। গ্রানাইট হলো আগ্নেয় শিলার উদাহরণ। এবং গ্রানাইট থেকে কি রূপান্তরিত শিলা উদাহরণ যেমন আছে, গ্রানাইট থেকে নিশ হয়, এটা হচ্ছে রূপান্তরিত শিলা। এছাড়া যদি ব্যাসল্ট থেকে কি অ্যাম্ফিবোলাইট হয়, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট হয়, এটা একটা উদাহরণ।
চুনা পাথর থেকে মার্বেল, এটা পরীক্ষা বারবার আসে, চুনা পাথর থেকে মার্বেল। হ্যাঁ, এই চুনা পাথর কি, এটা পাললিক শিলার উদাহরণ, কিন্তু চুনা পাথর থেকে যে মার্বেল হয় এটা হলো রূপান্তরিত শিলার উদাহরণ। ঠিক আছে। এবং বেলে পাথর কি, বেলে পাথর হচ্ছে পাললিক শিলার উদাহরণ, কিন্তু বেলে পাথর থেকে যে কোয়ার্টজাইট সেটা কিন্তু রূপান্তরিত শিলার উদাহরণ। তো এইগুলো মুখস্থ করে নেবে এই শিলা সম্পর্কে, এই শিলা থেকে কিন্তু পরীক্ষায় বারবার আসে। 20 নম্বর, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপ উদাহরণ? এটা সমুদ্র, হিমবাহ, আগ্নেয়গিরি না নদী? তো এটা হবে হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এছাড়া যদি বলে, এছাড়া আরো আছে, হিমবাহের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি হবে? সার্ক, হিমবাহের ফলে সৃষ্টি হবে সার্ক বা কড়ি। ঠিক আছে, সার্ক বা কড়ি হবে একটা। তারপর হবে ইউ আকৃতির উপত্যকা, তারপরে হিমদ্রোণী, এগুলো হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এছাড়া বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যেমন আছে বায়ু, যদি বায়ু বলে তাহলে কি আসে, বায়ুর ইম্পর্টেন্ট মনে রাখবে গৌড়, হবে, তারপর ইনসেলবাস হবে, তারপর প্যাডি ব্যান্ড, তারপর ইয়ারদাং, বালিয়াড়ি, এগুলো হবে বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, আজকে একটু রিপিট করলাম কারণ একটু কাজ মানে ব্যাপার আছে, তো সেজন্য একটু স্পিডে করলাম। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের হয়তো ক্লাসটি ভালো লেগেছে, অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং বাকি যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু পরে আলোচনা হবে। ঠিক আছে, বাকি 20টা কোশ্চেন পরে আলোচনা হবে পরের ক্লাসে, তো অবশ্যই ক্লাসটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে পরের ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।